জি7 শীর্ষ সম্মেলনে গুরুত্ব পেয়েছে ইউক্রেন পরমাণু নিরস্ত্রীকরণ ইস্যু। বিশ্বের শীর্ষ 7 অর্থনীতির দেশের জোট জি7। সম্প্রতি জাপানের হিরোশিমায় হয়ে গেল এক শীর্ষ সম্মেলন, যার বড় অংশই দখল করে রেখেছিল চীন ও রাশিয়া। আবার এই দেশ দুটি পৃথকভাবে চীন মধ্য এশিয়ার সম্মেলন এবং রাশিয়া ইসলামী বিশ্ব অর্থনৈতিক ফোরাম সম্মেলনের আয়োজন করেছিল। এসব আয়োজন যে স্পষ্টতই প্রভাব বিস্তারের খেলা তা না বললেও চলে। তবে এসব খেলায় কে এগিয়ে? জাপানের হিরোশিমায় অনুষ্ঠিত জি7 সম্মেলনে রাশিয়ার বিরুদ্ধে আরও কড়া অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। পাশাপাশি ইউক্রেনকে সরাসরি যুদ্ধবিমান এবং আরও সামরিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এটা স্পষ্টতই রাশিয়ার বিপক্ষে গেছে। তবে মজার ব্যাপার হলো, জোটটি চীনের ব্যাপারে একটি দ্বিমুখী অবস্থান নিয়েছে। জি7 চীনকে এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ক্রমবর্ধমান সামরিকায়নের বিষয়ে সতর্ক করা হয়েছে। তবে আবার বেইজিংয়ের সঙ্গে গঠনমূলক এবং স্থিতিশীল সম্পর্ক স্থাপন করার বিষয়ে নীতিগতভাবে একমত হয়েছে। সোজা কথায়, সম্মেলনে চীনের বিষয়ে দুই ধরনের নীতি গ্রহণ করা হয়েছে। প্রথমত, চীনের ক্রমবর্ধমান অর্থনৈতিক এবং সামরিক কর্মকাণ্ডের উপর কড়া নজর রাখা, এবং দ্বিতীয়ত, দেশটির সঙ্গে কোনো ধরনের উত্তেজনা পরিহার করা। চীনের বিষয়ে এক বিবৃতিতে জি7 বলেছে, চীনের সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে সংযুক্ত থাকার গুরুত্ব স্বীকার করে আমরা দেশটির সঙ্গে একটি গঠনমূলক এবং স্থিতিশীল সম্পর্ক স্থাপনে প্রস্তুত। তবে আমরা আমাদের উদ্বেগের বিষয়েও সরাসরি চীনকে জানাতে চাই। জি7 বিবৃতিতে আরও বলেছে, আমাদের নীতি চীনের ক্ষতি করার জন্য করা হয়নি এবং আমরা চীনের অর্থনৈতিক অগ্রগতি এবং উন্নয়নকে বাধাগ্রস্ত করার চেষ্টাও করি না। এ থেকে একটি বিষয় স্পষ্ট যে জি7 চীনকে আস্থায় নিতে পারেনি, আবার তাকে সরাসরি প্রতিপক্ষ বলেও আখ্যা দিতে পারছে না। এদিকে হিরোশিমায় যখন জি7 সম্মেলন হচ্ছে, প্রায় একই সময়ে চীনের জিয়ান শহরে অনুষ্ঠিত হয়েছে চীন মধ্য এশিয়া সম্মেলন, যেখানে মধ্য এশিয়ার দেশগুলোর সরকার এবং রাষ্ট্রপ্রধানরা যোগ দিয়েছিলেন। প্রাচীন সিল্ক রুটের উপর অবস্থিত জিয়ান শহরটিকেই চীন মধ্য এশিয়া সম্মেলনের কেন্দ্র হিসেবে বেছে নেওয়ার কারণ হলো, এ রুটের অন্যতম অংশীদার মধ্য এশিয়ার দেশগুলোকে চীনের নতুন সিল্ক রুট তথা বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের বিষয়টি ভালোভাবে উপলব্ধি করানো। এরই মধ্যে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আওতার মধ্যে এশিয়ার দেশগুলোতে চীন কয়েক বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে, যা থেকে দেশটি মুনাফাসহ তুলে আনতে সচেষ্ট হবে। এরই ধারাবাহিকতায় চীন মধ্য এশিয়ার দেশগুলোর সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে চায়। এই সম্মেলনকে মধ্য এশীয় দেশগুলোর সঙ্গে চীনের সম্পর্ক আরও এগিয়ে নিয়ে যাওয়ার বড় সুযোগ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তারা বলছেন, এর মাধ্যমে চীন এসব দেশে দীর্ঘমেয়াদী প্রভাব বিস্তারে সক্ষম হবে। বিষয়টি আরও স্পষ্ট হয়ে ওঠে কাজাখস্তানের প্রেসিডেন্ট কাশিম জোমারত তোকায়েভের মন্তব্যের মধ্য দিয়ে। তিনি জানান, চীনের সঙ্গে স্থায়ী বন্ধুত্ব তৈরি এবং সুখ দুঃখে একে অপরের পাশে থাকার প্রতিশ্রুতি নিয়েই চীনা প্রেসিডেন্টের সঙ্গে তার বৈঠক শেষ হয়েছে। চীন যে তার মধ্য এশীয় সম্মেলনে প্রাথমিকভাবে সফল হয়েছে, তা কাশিম জোমারত তোকায়েভের কথা থেকে স্পষ্ট। এবার দৃষ্টি ফেরানো যাক রাশিয়ার দিকে। দেশটির কাজানে অনুষ্ঠিত হচ্ছে এশিয়া ইসলামিক ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামের সম্মেলন। সেখানে ওআইসিভুক্ত দেশগুলোর প্রতিনিধি, মালয়েশিয়া ও মধ্য এশিয়ার দেশগুলোর রাজনৈতিক এবং অর্থনৈতিক নেতারা অংশ নেন। সব মিলিয়ে বলা যায়, তিনটি সম্মেলনেই যার যার জায়গা থেকে সফল হয়েছে। কিন্তু এর মধ্য দিয়ে একটি বিষয় আরও স্পষ্ট হয়েছে যে রাশিয়া এবং চীনকে জি7 তাদের আদর্শিক প্রতিপক্ষ বলেই ধরে নিচ্ছে। যদিও চীনের বেলায় জি7-এর অবস্থান দ্ব্যর্থক, তবে রাশিয়ার বেলায় এর অবস্থান স্পষ্ট। তবে পরস্পর বিরোধী এই তিন সম্মেলন থেকে এটি স্পষ্ট যে বিশ্ব রাজনীতিতে মেরুকরণের বিভেদ রেখা আরও স্পষ্ট হয়ে দেখা দিচ্ছে, যেখানে চীন তার প্রভাব বাড়ানোর দৌড়ে স্পষ্ট এগিয়ে।